আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানের লক্ষ্য সংবিধান বিলুপ্তি নয়, সংবিধান সংস্কার ও বাস্তবায়ন। বিদায়ী ভাষণে প্রধান বিচারপতি বিচার বিভাগ পৃথকীকরণে তার অবদান অনস্বীকার্য, অ্যাটর্নি জেনারেল। চিকিৎসায় ঠিকমতোই সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, সুস্থতার বিষয়ে চিকিৎসকরা আশাবাদী। ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ। জুলাই অভ্যুত্থানে হত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা জারি। রাজনৈতিক প্রভাবে বাজেটের 80% বেশি খেলাপি ঋণ। অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক, গভর্নর। এবং আসিফ মাহমুদ প্রার্থী হওয়ায় ঢাকা 10 আসন ঘিরে নতুন সমীকরণ। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত শিবচর গড়ার দাবি মাদারীপুর 1-এর ভোটারদের। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। জুলাই গণ অভ্যুত্থান সংবিধান বিলুপ্তির জন্য নয়, বরং সংবিধানের সংস্কার ও বাস্তবায়নের জন্য হয়েছে। বিদায়ী বক্তব্যে একথা বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বিচারপতি ও আইনজীবী সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 1 নম্বর এজলাস কক্ষে দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এ সময় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, প্রধান বিচারপতির উদ্যোগে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠিত হয়েছে। রাজনৈতিক অনুকম্পায় বিচারপতি নিয়োগও বন্ধ হয়েছে। আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে জানান, হাইকোর্টের অনেক বিচারপতির মাধ্যমে অনেক আইনজীবী অসম্মানিত হয়েছেন। আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি। রোববার থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। আজ শেষ দিনের মতো এজলাসে বসলেন তিনি। ওনার কর্মকালীন সময় একটা মডেল হিসাবে ধরে নিতে পারি, এবং যে কোনো বিচারপতি বা প্রধান বিচারপতি যদি তার এটা যদি তার কর্মকালীন সময়টা পর্যালোচনা করলে আমি মনে করি আমরা আস্তে আস্তে সত্যিকার অর্থে স্বাধীন বিচার ব্যবস্থা পাবো, যেটা আর স্বাধীন বিচার ব্যবস্থা না হলে বাংলাদেশে আপনি গণতন্ত্র আশা করতে পারেন না। এই সংবিধানের দোহাই দিয়ে দিনের ভোট রাতে করা হয়েছে। আমরা আগে বলেছি এই সংবিধানের দোহাই দিয়ে দিনের বেলা মানুষ ধরে নিয়ে যে খুন করে দেওয়া হচ্ছে, এই সংবিধানের দোহাই দিয়ে গুম করা হচ্ছে, মিথ্যা মামলা করা হচ্ছে, এবং সাংবিধানিক শাসনের নামে। আমরা বলেছি, বারবার আগেও বলেছি, যে এটা অন্যায়, এটা সাংবিধানিক শাসন না, সংবিধান এটা বলে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তাকে বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নে ডাক্তার জাহিদ জানান, চিকিৎসা ঠিকমতো গ্রহণ করতে পারছেন বেগম জিয়া। এ সময় ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার জাহিদ। হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করতে আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, আওয়ামী সরকারের আমলে সঠিক চিকিৎসা নিতে না পারায় তার শারীরিক জটিলতা বেড়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বে যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন, এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হতে যাচ্ছি তার সাথে। মুশফিক, যেরকমটা আমরা জানতে পেরেছি, কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। সেখান থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন।
ফাতিহা এভার কেয়ারের নিচে আছি সকাল থেকেই এবং আমরা জানতে পেরেছিলাম যে 12:30 নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি তার শরীরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন। সেই ব্রিফটা করতে করতে আসলে 1:30টার পর তিনি ব্রিফটা করেন এবং তিনি যেটা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার যে স্বাস্থ্যের অবনতি হয়েছিল সেই রকমই কিন্তু এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থা রয়েছে। সেখান থেকে সুখবর দেওয়ার মতো আসলে এখনো পর্যন্ত কোনো খবর নেই। আসলে তিনি সেভাবেই আছেন এবং তার চিকিৎসা চলছে। তিনি এখনো পর্যন্ত সিসিইউতেই আছেন এবং তার যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের যে পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী কিন্তু সার্বক্ষণিক তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তত্ত্বাবধানে আছেন তার যে বড় পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। তিনি কিন্তু সার্বক্ষণিক তার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন, আসছেন এবং পরামর্শ দিচ্ছেন মেডিকেল বোর্ডের সাথে। তিনি কিন্তু আসলে সমন্বয় করে আসলে তার যে চিকিৎসা কার্যক্রম সেটা কিন্তু চালিয়ে নিচ্ছেন। ডাক্তার জাহিদ হোসেন যেমনটা বলেছেন যে তার যে চিকিৎসা যেটা তাকে দেওয়া হচ্ছে সেটা তিনি গ্রহণ করতে পারছেন। এইভাবে তিনি গ্রহণ করতে পারলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে চিকিৎসকরা বলেছেন এইভাবে যদি চলতে থাকে তাহলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন, এমনটাই আসলে আশাবাদ ব্যক্ত করেছেন ডাক্তার জাহিদ হোসেন। এবং ডাক্তার জাহিদ আরও বলেন যে তার যে শারীরিক অসুস্থতা সেটা আওয়ামী ফ্যাসিস্ট আমলে আসলে তার শারীরিক অবস্থার অবনতি যখন হচ্ছিল তখন কিন্তু আসলে তিনি সঠিক চিকিৎসা পাননি, এমনটাও তিনি অভিযোগ করে বলেছেন। এই কারণেই কিন্তু তার শরীরে আজকে এই অবস্থা, এটা বলেছেন। এছাড়া ডাক্তার জাহিদ হোসেন বলেছেন যে নেতাকর্মী থেকে শুরু করে দেশবাসী যারা সমর্থক তারা আছেন তারা এভার কেয়ারের নিচে এসে ভিড় করছেন যারা এখনো পর্যন্ত, তাদেরকে আসলে এভার কেয়ারে না এসে ঘরে থেকে বা নিজের অবস্থানে থেকে আসলে দোয়া করার জন্য অনুরোধ করেছেন। ডাক্তার জাহিদ বলেছেন যে এভার কেয়ারে বেগম খালেদা জিয়া ছাড়াও আরও অনেক রোগী কিন্তু ভর্তি আছেন, তাদের চিকিৎসায় আসলে কোনো ব্যাঘাত যাতে না ঘটে সেটার জন্য তিনি কিন্তু আসলে নেতাকর্মী সহ যারা সমর্থক আছেন তাদেরকে আসলে অনুরোধ করেছেন। এছাড়া দেখতে পাচ্ছেন পেছনে এখনো পর্যন্ত কিন্তু তিনি এখানে ভর্তি হওয়ার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু জোরদার করা হয়েছে এবং আইনি যে তৎপরতা রয়েছে বা তাকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু বিশেষ যে নিরাপত্তা বাহিনী সেগুলো কিন্তু রয়েছে। এবং এখান থেকে ডাক্তার জাহিদ হোসেন তিনি বলেছেন যে তারেক রহমান তিনি দেশে আসার পরে আসলে তিনিও এখানে কিভাবে আসবেন বা দেখা করার ব্যাপারটা সেটা আসলে পরবর্তীতে জানানো হবে। এবং তার যে শারীরিক অবস্থা যে সবশেষ যে তথ্য তিনি বললেন যে আশাবাদী, তার এখনো পর্যন্ত আশাবাদী এবং তিনি সুস্থ হয়ে আবারও ফিরবেন, এমনটাই কিন্তু বলেছেন ডক্টর জাহিদ হোসেন। ফাতিহা, এই ছিল এখনকার মতো আমার কাছে সব শেষ। জি মুশফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভার কেয়ার হসপিটাল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মুশফিকুর রহমান, জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে যান। বুধবার রাত 9:40 ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করে হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিরা সবাই পলাতক। সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এটাকে একটা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে বন্ধুগণ, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 7 জনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটা
এটাকে একটা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী 29শে ডিসেম্বর এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রভাবে খেলাপি ঋণের পরিমাণ বাজেটের ৮০% বেশি দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ব্যাংকিং খাতের সংস্কারের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পথ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকিং খাতের সুশাসন প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে, তবে ব্যাংকিং খাতের সুরক্ষায় রাজনৈতিক দলের সদিচ্ছার কোনো বিকল্প নেই। কোনো লোন ছাড়াই বছরের শেষে রিজার্ভের পরিমাণ ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়াবে বলেও জানান গভর্নর। তিনি বলেন, রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না। গঠনমূলকভাবে সব রাজনৈতিক দলেরই উচিত, যেটা ভালো কাজ, যেটা আমাদের আর্থিক খাত মানে কি আমাদের অর্থনীতি চালিকা শক্তি, সেই চালিকা শক্তিকে যদি আমরা প্রাধান্য না দিই আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে এবং আমাদের ইলেকশন পরবর্তী পলিসি মেকিংয়ে, তাহলে কিন্তু দেশ এগোতে পারবে না। কাজে এইটা তাদের মনে থাকতে হবে। ঢাকা 10 আসনে এখনও জমে ওঠেনি প্রচারণা। পুরোদমে নির্বাচনী আমেজ লাগেনি, তবে নানা সামাজিক অনুষ্ঠানে গিয়ে দোয়া এবং সমর্থন চাইছেন প্রার্থীরা। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচনের ঘোষণা দেওয়ায় আসন ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ভোটাররা বলছেন, সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজের দৌরাত্ম্য দূর করে জানমালের নিরাপত্তা দেবে এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নির্বাচনী এলাকা ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ এবং কামরাঙ্গীর চরের কিছু অংশ নিয়ে ঢাকা 10 আসন। ক্ষুদ্র থেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা সহ নানা কারণে গুরুত্বপূর্ণ আসনটিতে রয়েছে মাদক, সন্ত্রাস সহ নানা ধরনের অপরাধ। নির্বাচনকে সামনে রেখে নতুন আশায় বুক বাঁধছেন এই এলাকার বাসিন্দারা। বলছেন, জানমালের নিরাপত্তা বিধানে কাজ করতে হবে জনপ্রতিনিধিদের। দলীয় দৃষ্টিকোণ থেকে মানুষকে হ্যারাসমেন্ট করা বিভিন্ন এগুলো আমরা তো চাই না। আসলে আমরা তো সাধারণ মানুষ, আমরা শান্তি চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন প্রতিনিধি চাই, যিনি আপনার আসলে লোভ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন এবং মানুষের খবর নেবেন এবং ওনার নিজের আখের গুছানোর কিছু থাকবে না। ছোটখাটো ব্যবসা করে খাই এমন একজন লোক আসুক, যেন কোনো চাঁদাবাজি কোনো না হয়, আমরা যেন শান্তিতে ব্যবসা করে খাইতে পারি। ঢাকা 10 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল আলম রবিন। ভোটারদের চাহিদা এবং এলাকার সার্বিক উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানান তিনি। সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি এবং সমস্যাগুলি সমাধানের জন্য যে কর্তৃপক্ষ আছে তাদের নজরদারিতে এনে অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলের মানুষ যেন সেই সুবিধাটা পায়, সমস্যাগুলি যেন সমাধান হয়, সে ব্যাপারে আমার কমিটমেন্ট রয়েছে, দায়িত্ব রয়েছে। এটা আমি উপলব্ধি করি এবং আমার বিশ্বাস জনগণকে আমি সেটা আশ্বস্ত করতে সক্ষম হচ্ছি। এদিকে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারও ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচিত হবার পর এলাকার মানুষের সুখে দুঃখে জনপ্রতিনিধিদেরকে কাছে চান ভোটাররা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন নরসিংদীর শিবপুরে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন নরসিংদীর 3 আসনের নির্বাচনী খবর। শান্ত, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। নির্বাচনী যে আমেজ তা কি নরসিংদী 3 আসন পর্যন্ত পৌঁছেছে কিনা এবং যারা সাধারণ ভোটার রয়েছেন তারা ঠিক কেমন প্রার্থী চাচ্ছেন, কি জানতে পেরেছেন?
ফাতিহা, বর্তমানে আমরা অবস্থান করছি নরসিংদীর শিবপুরের বাস স্ট্যান্ডে। এটি নরসিংদী 3 আসনের অন্তর্ভুক্ত। আমরা সকাল থেকে এখানে এসেছি এবং এই এলাকা পুরোটা আমরা ঘুরে দেখেছি। এলাকায় তেমনভাবে নির্বাচনের তেমন কোনো প্রচারণা প্রার্থীরা চালাচ্ছেন না। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই এলাকায় কিন্তু জামাতে ইসলামী থেকে এবং হাত পাকা থেকে মনোনীত প্রার্থী দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বিএনপি থেকে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো মনোনীত প্রার্থী দেওয়া হয়নি। তবে এখানে প্রার্থীরা রয়েছেন, প্রত্যাশী প্রার্থীরা রয়েছেন 3-4 জন। তবে এখন পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে প্রার্থী তৈরি করা হয়নি। তবে এলাকার মানুষদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা চায় যেরকম প্রার্থী তা আসুক না কেন, এই এলাকার যে সবচেয়ে বড় সমস্যা মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো ভয়াবহ এলাকা যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যে দূর করতে পারবে এবং এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য যে সকল অসুবিধাগুলো রয়েছে সেগুলো যারা দূর করতে পারবে তাকেই কিন্তু এলাকার মানুষরা আসলে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই মুহূর্তে আমার সঙ্গে স্থানীয় কিছু বাসিন্দা রয়েছে, তাদের কাছে জানতে চাই তারা নির্বাচন নিয়ে কী ভাবছে, আর নির্বাচন নিয়ে আপনার কী ভাবনা? নির্বাচন নিয়ে ভাবনা, আমাদের এখানে যারা প্রার্থী দাঁড়িয়েছেন সকলেই ভালো। তো আমার কাছে সব এরকম একটা প্রার্থী দরকার যিনি এই এলাকার সমস্ত সমস্যা দূর করতে পারবেন, বিশেষ করে কিশোর গ্যাং, মাদক এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি যা দিয়ে উন্নত হবে। এবং আপনি কেমন ভোট প্রত্যাশা করছেন? আমি চাই আগামী যে নির্বাচনটা যেন সুস্থ এবং সঠিকভাবে হয়, এতে যাতে কোনো কারচুপি না হয়, সঠিক রায় যেন প্রতিফলিত হয় এবং আমরা সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই। এবং এটিএন বাংলার মাধ্যমে সকল দেশবাসীকে জানাতে চাই বা বলতে চাই যেন তারা যেন সঠিক নেতৃত্বকে খুঁজে নেয়। ফাতিহা, যেমনটা শুনলেন, এই এলাকার নরসিংদীর মানুষরা কিন্তু আসলে চায় কিশোর গ্যাংয়ের যে সমস্যাটা রয়েছে এলাকার প্রধান সমস্যা সেটি যে দূর করতে পারবে তাকে কিন্তু তারা বেছে নেবে। ফাতিহা, এই ছিল আমার কাছে নরসিংদী 3 আসন থেকে সালাম স্টিল ভোটের গাড়ির সর্বশেষ। জি শান্ত, ধন্যবাদ আপনাকে। দর্শক, নরসিংদী 3 আসন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জামিল হাসান শান্ত। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দখলবাজ মুক্ত শিবচর গড়ার দাবি জানিয়েছেন মাদারীপুর 1 আসনের ভোটাররা। তবে ঘোষিত সময়সূচি অনুযায়ী ভোট আয়োজন নিয়ে শঙ্কা তাদের। নির্বাচিত হলে মডেল উপজেলা হিসেবে শিবচরকে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থী। জেলা প্রতিনিধি শফিক স্বপনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। পদ্মার পাড়ের উপজেলা শিবচর জেলা সদরের চাইতে রাজধানীর সঙ্গে এলাকাবাসীর যোগাযোগ বেশি। পদ্মা সেতু নির্মাণের পর যোগাযোগ আরও সহজ হয়েছে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি শিবচরের আনাচে কানাচে। এখানকার ভোটাররা জানান, বিগত আমলে মহাসড়কের উন্নয়ন হলেও শিল্প কারখানা গড়ে না ওঠায় এলাকায় কর্মসংস্থানের অভাব রয়েছে। বাধ্য হয়েই কাজের জন্য ঢাকায় ছুটতে হয় তাদের। কিছু রাস্তাঘাট আছে ভাঙ্গাচুরা, কিছু আছে, তারপর কিছু ওই যে হাজারি আছে, সন্ত্রাসী এইগুলি সব কিছু বন্ধ হয়ে যাব। সংসদ নির্বাচনে আমি আমার যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে, আমার মূল্যবান ভোট দিয়ে আমি জয়যুক্ত করতে পারবো এবং দেশ এবং জাতির কল্যাণে সে অবশ্যই কাজ করবে। এ আসনে প্রথমে বিএনপির মনোনয়ন পান কামাল জামান মোল্লা। তার মুখে জয় বাংলা স্লোগান ও আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি ভাইরালের পর মনোনয়ন স্থগিত করে দল। পরে মনোনয়ন দেয় নাদিরা আক্তারকে। নির্বাচিত হলে শিবচরকে আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার নাদিরা আক্তারের। আমার প্রথম লক্ষ্য থাকবে যে এই বেকার সমস্যা থেকে উত্তরণের জন্য, আর রাস্তাঘাট থেকে শুরু করে আপনার নদী খনন, খাল খনন, এই দিকে আমার মনোযোগ থাকবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থাটার অবস্থাও বেশ খারাপ, আমার এই দিকটাই বেশ ভালো খেয়াল থাকবে। এ আসনে জামাতের প্রার্থী গোলাম সরোয়ার হোসেন মৃধা বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার বইছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। বর্তমান সময়ে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি যে সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, দখলবাজি, এই যত কিছু চলছে এগুলো অপনোদনের জন্য, নির্মূলের জন্য একমাত্র সুশাসনেই সম্ভব। যে প্রার্থী নির্বাচিত হোক তার কাছে সন্ত্রাস আর মাদকমুক্ত শিবচর গড়ার প্রতিশ্রুতি চান ভোটাররা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মাদারীপুর। ধানমন্ডির একটি ছাত্রী হোস্টেল থেকে মিলেছে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ। ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়ক জান্নাতারা রুমির মরদেহ জিগাতলা কাঁচাবাজার এলাকায় জান্নাত ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ। তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি প্রশাসন। আলামত সংগ্রহ শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন জান্নাতারা রুমি। জান্নাতারা রুমি নাম,
তার বাড়ি হচ্ছে নওগাঁতে। তিনি একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন এবং যাই হোক আমরা তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তার পরিবারের 2জন প্রতিনিধি এসছেনও। আমরা আমাদের পরবর্তী যে আইনগত প্রক্রিয়া সেটা আমরা করছি। সে একটি রাজনৈতিক দলের সাথে জড়িত আছে। তাদের ধানমন্ডি থানার যে কমিটি আছে সেই কমিটিতে তিনি আছেন। রাজবাড়ী 2 আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি নাসিরুল হক সাবু। বুধবার সন্ধ্যায় পাংশা শহরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি দলীয় মনোনয়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নতুন করে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে নাসিরুল হক সাবু বলেন, রাজবাড়ী 2 আসনে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলাকে নিয়ে গঠিত এই আসনে বিএনপি যে প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে তাকে সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন ঢাকা 12 আসনের ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি ঢাকা 12 আসনে। এখানে তেজগাঁও, শাহিনবাগ, নাখালপাড়া সহ হাতিঝিলের অনেক এলাকা নিয়ে এই আসনটি গঠিত। তবে এখানে যে মূলত এখানে যারা সাধারণ ভোটার যারা রয়েছেন তারা এখন পর্যন্ত তারা ধারণা করছেন যে এখানে মূলত বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব এবং জামাতের মনোনীত প্রার্থী সাইফুল আলম মিলনের মধ্যে মূলত এখানে হাড্ডাহাড্ডি একটি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এখানে যারা ভোটার রয়েছেন, এখানে যেহেতু কারণ বাজার সহ এখানে শিল্পাঞ্চলের ব্যবস্থা রয়েছে, এছাড়া এখানে অনেক দূর দূরান্ত থেকে যারা মানুষ রয়েছেন তাদের এখানে বসতি রয়েছে। মূলত এখন বর্তমানে যেটি চ্যালেঞ্জ হবে এখানে যারা প্রার্থী যারা নির্বাচনে অংশ নিচ্ছেন সেটা হচ্ছে এখানে যারা ভোটার যারা দূর দূরান্ত থেকে আসা স্থানীয় ভোটারের পাশাপাশি অনেক অস্থায়ী ভোটার যারা এখানে ভোটার রয়েছেন তাদের মন জয় করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এখানে যেহেতু সড়ক সংকীর্ণ সহ নানান জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য মূলত তারা এখানে ভোটার যারা রয়েছেন তারা প্রার্থীদের কাছে জানাচ্ছেন। তবে প্রার্থীরা যেটি বলছেন যে তারা যদি নির্বাচিত হন এবং সুষ্ঠুভাবে যদি ভোটাররা ভোট কেন্দ্রে আসতে পারেন সেক্ষেত্রে তারা অবশ্যই একটি সুন্দর পরিবেশের মধ্যে তাদের যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থীকে বাছাইয়ের মাধ্যমে এই আসনের উন্নয়নের জন্য কাজ করবেন যিনি নির্বাচিত হবেন। জি, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আগ্রাসন ও আধিপত্যের প্রতিবাদে রাজশাহীতে জুলাই যোদ্ধাদের ভারতীয় সরকারি হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। দুপুরে নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতের সরকারি হাই কমিশন কার্যালয়ে ঘেরাও করতে গেলে মহানগরীর ভদ্রা রেল গেটে এ কর্মসূচিতে পুলিশ জুলাই যোদ্ধাদের গতিরোধ করে। এ সময় সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। জুলাই যোদ্ধাদের পক্ষে আবু রাহিম, সোয়াইব আহমেদ, জান্নাত বিভা ও তানভীর আহমেদ সহ অন্যান্যরা এই কর্মসূচিতে অংশ নেন। ডক অব জুলাই নামে জুলাই যোদ্ধাদের এই সংগঠনের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি আয়োজন করা হয়। শীতের আগমনে গাইবান্ধায় চাহিদা বেড়েছে লেপ তোশকের। এতে ব্যস্ততা বেড়েছে ধুনকরদের। তবে গত বছরের চেয়ে বাড়তি দাম নেওয়ার অভিযোগ ক্রেতাদের। অন্যদিকে জায়গা সংকট, স্বল্প মজুরি সহ নানা অভিযোগ কারিগরদের। যদিও ধুনকর পেশাকে বাঁচিয়ে রাখতে সহযোগিতার কথা জানিয়েছে জেলা প্রশাসন। গাইবান্ধা প্রতিনিধি ইদ্রিসুজ্জামান মোনার রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশের উত্তরে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে লেপ তোশকের দোকানে। গাইবান্ধা পৌর এলাকার কাঁচারি বাজারে দেখা যায় ধুনকরদের ব্যস্ততা। তবে দাম বেশি রাখার অভিযোগ ক্রেতাদের। তবে দোকানিরা বলছেন গত বছরের তুলনায় কাপড় ও তুলোর দাম বেশি। তারা জানান গত বছর 30 টাকা কেজি দরের তুলা এবছর 60 টাকা। এতে 700 থেকে 900 টাকায় যে লেপ বানানো যেত তা বেড়ে হয়েছে 1500 থেকে 1600 টাকা। আগে আমরা সারাদিন বসেছিলাম, কোনো কাজ কম ছিল না, এখন কাজ বাড়ছে আর কি। এই বছরে এখনকার একটু দামটা একটু বেশি, তুলনায় একেবারে একটু বেশি। আগে আমি 900-700-র মধ্যে বানাতে পারছি, এখন তো সেটা হচ্ছে ডাবল বাড়ে। অন্যদিকে কারিগরদের দাবি কাপড় ও তুলার দাম বাড়লেও বাড়েনি মজুরি। সেই সঙ্গে বেড়েছে লেপ তোশক তৈরির স্থান সংকট। আমাদের যে মজুরি এর আগে নিয়েছিলাম সেই মজুরি আছে, মজুরি কোনো বাড়তি হয় নাই। বৃষ্টি বাদলের মধ্যে
আমাদের খুব সমস্যা হয়ে যায়। এই বারান্দা যে বারান্দা যায় এই অফিসারে গায়ে সর, এই অফিসারে গায়ে সর। জেলা প্রশাসন বলছে ধনকর পেশাকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করে যাচ্ছেন তারা। তাদেরকে যদি কোথাও স্থান সংকুলনের পুনর্বাসনের কোনো ধরনের সুযোগ আমাদের থেকে থাকে, আমরা নিশ্চয়ই তাদের জন্য আমরা কাজ করব এবং তাদের এই প্রফেশনটিকে পুনরুজ্জীবিত করার জন্য জেলা প্রশাসন নিশ্চয়ই আছে। লেপ্তসুখ তৈরির স্থান সংকট নিরসনে শহরের পরিত্যক্ত কাঁচারি বাজারের পুরাতন জর্জকোট এলাকায় প্রয়োজনীয় ঘর নির্মাণ করে দেওয়ার দাবি গাইবান্ধার শতাধিক ধনকর শ্রমিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। A legacy of innovation প্রতিপাদ্যে শুরু হলো টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন 10। আয়োজকরা জানান, দেশের টেক্সটাইল ও অ্যাপারেল খাতে তরুণ উদ্ভাবক ও গবেষণা ভিত্তিক সমাধান তৈরির লক্ষ্যে এ আয়োজন। রাজধানীর একটি হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস বুটেক্সের উপাচার্য ডক্টর মোহাম্মদ জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিজিএমই এর ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, আইটিইটি কনভেনার ইঞ্জিনিয়ার এসানুল করিম কায়সার, পুমা বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মঈন হায়দার চৌধুরী এবং অকোটেক্সের এমডি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। এ সময় টেক্সটাইল ট্যালেন্ট হান্টের নতুন লোগো উন্মোচন ও কেক কাটা হয়। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর সেন্ট্রোটেক্স। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সাম্প্রতিক জরিপে জনপ্রিয়তা কমলেও নিজেকে সফল বলেই মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে স্থানীয় সময় বুধবার দেয়া এক বিরল সন্ধ্যাকালীন ভাষণে তার সরকারের সাফল্যের কথা তুলে ধরেন তিনি। ভোক্তা পণ্যের উচ্চ মূল্যের জন্য তার ডেমোক্রেট পূর্বসূরির উপর দায় চাপান ট্রাম্প। এমন সময় তিনি এ ভাষণ দিলেন যখন তার দল রিপাবলিকান পার্টি আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। 20 মিনিটের কম সময়ের এ ভাষণে ট্রাম্প বলেন, 11 মাস আগে দেশে যে বিশৃঙ্খল অবস্থা তা দ্রুততার সাথে ঠিক করা হয়েছে। রয়টার্স ও ইপসোসের সর্বশেষ জরিপে 39% প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ট্রাম্পের কাজকে সমর্থন করেছেন। তবে এর আগের জরিপে 41% প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ট্রাম্পের কাজে খুশি ছিলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, কূটনীতির মাধ্যমে বা সামরিক শক্তি খাটিয়ে যেভাবেই হোক না কেন ইউক্রেনে নিজেদের লক্ষ্য পূরণ করবে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক সভায় এ কথা বলেন পুতিন। তিনি বলেন, ইউক্রেন যদি বাস্তবমুখী আলোচনা না চায় তাহলে যুদ্ধের মাধ্যমে ঐতিহাসিক ভূখণ্ডগুলো মুক্ত করবে রাশিয়া। এই যুদ্ধের ক্ষেত্রটা যুক্তরাষ্ট্রের সাবেক সরকারগুলোই তৈরি করেছে বলেও অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট। এছাড়াও ইউরোপীয় নেতাদের কড়া ভাষায় সমালোচনা করে পুতিন বলেন, তারা আশা করেছিল রাশিয়ার পতন থেকে তারা লাভবান হবেন। এর আগে যুদ্ধ বন্ধের জন্য পুতিন বারবার ইউক্রেনের দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার দাবি করলেও তা ছাড়তে নারাজ ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জনগণের রায় ছাড়া এমন পদক্ষেপ নিতে পারবেন না তিনি। এদিকে কিয়েভের প্রতি সমর্থন জারি রাখতে বুধবারও ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আবাসিক এলাকায় মদের বার বন্ধের দাবি জানিয়েছে রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম খতিব ওলামা পরিষদ। রাজধানীর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান। রাজধানীর মালিবাগ ও রামপুরা এলাকায় আবাসিক পরিবেশ ও জননিরাপত্তা এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধ রক্ষার দাবিতে মালিবাগ ক্যান্টিন চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বার বন্ধের দাবি জানান তারা। পশ্চিম হাজিপাড়া ডিআইটি রোডের 29 নম্বর বাড়িতে নামবিহীন বারে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মদ বিক্রি ও নানাবিধ অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে বলেও অভিযোগ করেন তারা। এবার জানিয়ে দিচ্ছি খেলার খবর।
টাইব্রেকার থেকে নিজে গোল করতে না পারলেও ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের 24 ঘন্টায় প্যারিস সেন্ট জার্মেইকে আরও একটি শিরোপা জেতালেন উসমান দেমবেলে। গোলকিপার মাদভেই সাফানভের অসাধারণ দৃঢ়তায় টাইব্রেকারে ব্রাজিলের ক্লাব ফ্লেমিঙ্গোকে 2-1 ব্যবধানে পরাজিত করে পিএসজি। একে একে 4টি শট ঠেকিয়ে দেন পিএসজির এই রুশ গোলকিপার। ফ্লেমিঙ্গোর স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল পিএসজি। নির্ধারিত সময়ের খেলা 1-1 ড্র ছিল। লক্ষ্মীপুরের খুদে ফুটবলার নাদিমের স্বপ্ন পূরণের সহযোগিতার আশ্বাস দিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। 8 বছর বয়সী এই ফুটবলার দীর্ঘদিন ধরেই সাফ জয়ী ফুটবলার আমিনুলের সাথে দেখা করার ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন। অবশেষে সকালে মিরপুরের নিজ বাসভবনে এই ফুটবলারকে আমন্ত্রণ জানান বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল। এ সময় তিনি নাদিমকে খেলাধুলার পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যাবার পরামর্শ দেন। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই অভ্যুত্থানের লক্ষ্য সংবিধান বিলুপ্তি নয়, সংবিধান সংস্কার ও বাস্তবায়ন। বিদায়ী ভাষণে প্রধান বিচারপতি বিচার বিভাগ পৃথকীকরণে তার অবদান অনস্বীকার্য, অ্যাটর্নি জেনারেল। চিকিৎসায় ঠিক মতোই সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, সুস্থতার বিষয়ে চিকিৎসকরা আশাবাদী। ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ। জুলাই অভ্যুত্থানে হত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা জারি। রাজনৈতিক প্রভাবে বাজেটের 80% বেশি খেলাপি ঋণ। অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক, গভর্নর। এবং আসিফ মাহমুদ প্রার্থী হওয়ায় ঢাকা 10 আসন ঘিরে নতুন সমীকরণ। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত শিবচর গড়ার দাবি মাদারীপুর 1-এর ভোটারদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।